টেস্টের পর থেকে এসএসসি পর্যন্ত পরিপূর্ণ একটা গাইডলাইন এবং একটা রড ম্যাপ যদি খুব ভালো আপার লেভেলেরও স্টুডেন্ট হও না, ঠিক আছে, তোমার কনফিডেন্স আর পজিটিভিটিতে যদি সমস্যা থাকে ভাই, তোর পরীক্ষাও সমস্যা হবে। তো মনে হবে যে প্রথম আসমান থেকে ধূপ করে মাটির মধ্যে পড়ে গেছিস, এরকম একটা ফিলিংস কাজ করবে। তখন জন্য পড়তে হবে, এই জন্য ভালো রেজাল্ট করা জরুরি, এই জন্য এসএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে। ভালো হলে এ প্লাস পাওয়া সম্ভব। এজন্য ব্যর্থতার দায় শুধুমাত্র তোমার নিজের, তবে সফলতার দায়ভার সবার। একটা কথা জানিস, 99% প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবে। বন্ধু বান্ধবের উপর করে ভরসা করে পরীক্ষার হলে এক্সাম মাস্ট, বেশি বেশি করে এক্সাম দিস, তাহলে একদম এপ্রিলে যায় এসএসসি পরীক্ষায় সেই লেভেলের একটা কপ দিয়ে চলে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্নেহের অনুজবৃন্দ, কি অবস্থা সবার? একটু কমেন্টে জানিয়ে দিবা, হ্যাঁ, কে কেমন আছো। আশা রাখছি মহান আল্লাহ তাআলার কাছে তোমরা সবাই ভালো আছো। আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে তোমাদের টেস্টের পর থেকে এসএসসি পর্যন্ত পরিপূর্ণ একটা গাইডলাইন এবং একটা রড ম্যাপ আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার কেন জানি মনে হলো তোমাদের জন্য এরকম একটা ভিডিও বানা দরকার, বা এরকম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করা অতীব প্রয়োজন। আমার মনে হলো দ্যাটস ওয়াই সেই জায়গা থেকে আজকের জন্য আমি সেই ভিডিওটা বানাইতেছি। এবং তোমরা যারা এসএসসি 25 আছো, ইভেন দাখিল ব্যাচ যারা আছো, তারাও ভিডিওটা দেখো, ঠিক আছে ভাই। আর যাদের প্রিপারেশন একদম 100 তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভাইয়া। তোমার রেজাল্ট ভালো হোক, তুমি গোল্ডেন জিপিএ 5 পাও, তথাকথিত গোল্ডেন পাও, ঠিক আছে। তো যাই হোক, আমি ছোট মানুষ, আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন, এবং ভুল ত্রুটি হলে বিষয়টা আর কি নেতিবাচক ভাবে না নিয়ে আমার সাথে শেয়ার করবেন, বা আমাকে বলবেন যে কোনো বিষয় যদি ভুল হয় থাকে, আমি যাতে সেটা লার্ন করে নিতে পারি বা সেটা শুধরায় নিতে পারি। তো যাই হোক, ভূমিকায় অত কথাবার্তা না ভাইয়া, আমরা মূল আলোচনায় আজকে চলে যাই। দেখতেই পাচ্ছ আমার হোয়াইট বোর্ডের পিছনে যে আমার যে হোয়াইট বোর্ডটা আছে, এই হোয়াইট বোর্ডের মধ্যে আমি অনেকগুলা কথা লিখে রাখছি। এই আজকের পুরো ভিডিওটাতেই আমি এই সব কথাগুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, ঠিক আছে। তো মনোযোগ সহকারে ভিডিওটা দেখো ভাইয়া, কোনো রকম ভিডিওটা স্কিপ করিও না, ঠিক আছে। স্কিপ না করে ভিডিওটা সুন্দরভাবে দেখো ইনশাআল্লাহ। এই ভিডিওটা থেকে আমি মনে করব তোমরা অনেক ভালো কিছু পাবা, ঠিক আছে। এই ভিডিওটা থেকে অনেক ভালো কিছু বুঝতে পারবা যে এই যে পরবর্তী সময়টা তুমি কিভাবে ইউটিলাইজ করবা, কিভাবে কাজে লাগাবা, কিভাবে এই সময়টাকে ইউটিলাইজ করে তুমি তোমার পড়াশোনাটাকে বাড়াবা বা পড়াশোনাটাকে ভালোভাবে করবা, যেটা তোমার বোর্ড পরীক্ষায়, যেহেতু তোমার সামনে আর কোনো রকম পরীক্ষা নাই, একবারে বোর্ড পরীক্ষা, ঠিক আছে। তুমি কোচিং এ ভর্তি হবা, কোচিং এ মডেল টেস্ট থাকবে, এভরিডে টেস্ট থাকবে, তো সেগুলো এক্সাম থাকবে, সেগুলো তুমি পারবা ইনশাআল্লাহ। তবে তোমার মূল টার্গেট বা মূল মাকসাদ যেটা তোমার, সেটা হচ্ছে তোমার এসএসসি বোর্ড এক্সাম, রাইট? Am I right or am I right? ঠিক আছে। যাই হোক, আমরা সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। দেখো, তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ভাইয়া ফেব্রুয়ারিতে, ঠিক আছে, কিন্তু সরকার কর্তৃক যে আমরা নির্দেশনাটা পাইছি, বা যে তোমাদেরকে যে নিউজটা দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষাটা এখন ফেব্রুয়ারিতে না হয়, হচ্ছে কি মার্চ এপ্রিলে পরীক্ষাটা হচ্ছে। তো ফেব্রুয়ারিতে থাকা অবস্থায় তোমাদের অবশ্যই সেভাবে প্রিপারেশনটা তোমরা ওইভাবে গুছিয়ে নিয়েছিলা। এখন তো ভাবতেছো ভাইয়া পরীক্ষা তো এপ্রিলে, তাহলে তো এত তাড়াতাড়ি পড়াশোনা করার তো কোনো দরকার নাই। ভুল ভাবতেছিস, বুঝছিস? এই যদি ভাবিস যে ভাইয়া পরীক্ষা তো এপ্রিলে, এখন একটু গা ছাড়ে দিবি, গা ভাসায় দিবি, মারাটা যে কোন লেভেলের খাবি রে ভাই। আর এসএসসি বোর্ড পরীক্ষার রুমে এমন একটা বাঁশ খাবি, যে বাঁশটা জীবনেও মনে করে যে ভুলতে পারবি না। এটার জন্য খালি রিগ্রেট করবি, ঠিক আছে। অনেক কথা হয়ে গেল ভাইয়ারা, তো আছো তো? আসো, আমরা এখন মূল আলোচনায় চলে যাই। দেখো, আজকের আমার ভিডিওর মূল যে টপিক বা মূল যে উদ্দেশ্য, সেটা হচ্ছে কি আফটার টেস্ট টু এসএসসি, মানে তোমার টেস্ট পরীক্ষা শেষ, টেস্ট পরীক্ষার প্যারাও শেষ, ঠিক আছে। এখন অনেকে ভাইয়া টেস্ট পরীক্ষা তো ভালো দিই নাই, এখন কেমনে কি হবে? টেস্ট পরীক্ষায় তো ওই পদার্থ পরীক্ষাটা ভালো দিতে পারি নাই, বা বাংলা পরীক্ষাটা আমার ভালো হয় নাই। ভাইয়া আইসিটি এ তো
সাবজেক্টটা তো মানে সহজ সাবজেক্টটাও আমি ভালোভাবে দাগাইতে পারি না, এরকম যেরকম নেগেটিভ চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক করছে না, এটা জাস্ট এক্ষুনি ঝেড়ে ফেল। এই টেস্ট পরীক্ষার কোনো রকম পিনিকে রাখিস না, বুঝছিস? ফোকাস কর তোর বোর্ড পরীক্ষা নিয়ে। এখন কথা হচ্ছে যে এতটুকু তো নিশ্চিত আছো তোমরা যে আমার টেস্ট পরীক্ষায় পাস আসবে, এতটুকু যদি নিশ্চিত থাকো ভাইয়া, ওই টেস্ট পরীক্ষার যত পেনিক সব মাথা থেকে ঝেড়ে ফেলো। আপাতত ফার্স্ট গাইডলাইন এটা, যে টেস্ট পরীক্ষার কোন রকম পিনিক তোমার মাথার মধ্যে দিবা না, তোমার মস্তিষ্কের মধ্যে আজাইরা কোনো টেনশন দিবা না, বুঝছিস? এখন আয়, তো প্রথমে যে কথাটা আমি এখানে লিখে রাখছি, ঠিক আছে, সেটা আমি নিজের দিকেও বা আমার নিজের লাইফেও অনেকভাবে এটার বেনিফিট পাইছি এবং অনেকভাবে আমি নিজের উপর এটা প্রভাব করি, মানে নিজের উপর অ্যাপ্লাই করি, ঠিক আছে? বি কনফিডেন্স ভাইয়া, ঠিক আছে, বি কনফিডেন্স এন্ড বি পজিটিভ 100%। তাহলে কনফিডেন্স এবং পজিটিভিটিটা একদম 100-এ 100 রাখতে হবে। দেখো, তুমি যদি খুব ভালো আপার লেভেলের স্টুডেন্ট হও না, ঠিক আছে, তোমার যদি এই দুইটা জায়গায় যদি গলত থাকে, কনফিডেন্স আর পজিটিভিটিতে যদি সমস্যা থাকে ভাই, তোর পরীক্ষাও সমস্যা হবে, তোর লাইফেও সমস্যা হবে। কথাটা লিখে রাখিস, ঠিক আছে? যদি কনফিডেন্স লেভেলটা তোমার 0 থাকে না, তাহলে কিন্তু আদৌ তুমি পরীক্ষার হলে কিছুই করতে পারবে না। ওই শেষমেশ দেখবা দিন শেষে একটা বাঁশ খেয়ে বসে আছো। এই জন্য বি কনফিডেন্স, এই কনফিডেন্স লেভেলটাকে হাইপ করতে হবে। তুই পারবি না, তোর দ্বারাই হবে, কেন পারবি না? মানুষ পারে না এরকম কোনো বিষয় আছে? এখন তো কোবা যে ভাইয়া মানুষ তো ডিম পারতে পারে না, আজাইরা এগুলা কাহিনী ফেলা, ঠিক আছে? কথা হচ্ছে যে কনফিডেন্স লেভেলটা তোমাকে সেই লেভেলে রাখতে হবে, 100 কনফিডেন্স রাখতে হবে ভাইয়া। এবং তোমার হচ্ছে পজিটিভিটিটা, ঠিক আছে, পজিটিভিটিটা একদম 100-এ 100 রাখতে হবে, কোনো রকমের ইতিবাচক চিন্তা ভাবনা করা যাবে না। যে তো বি কনফিডেন্স, ঠিক আছে, কনফিডেন্স লেভেলটা 0 রাখা যাবে না, হাইপে রাখতে হবে। 100% কনফিডেন্স এবং 100% পজিটিভিটি নিয়ে পরীক্ষার হলে যাইতে হবে। আমার কথা বুঝে আসছে? এখন আসো যে এই যে আরেকটা বিষয়, তোমাদের এখন টেস্ট পরীক্ষা শেষ হয়েছে না? টেস্ট পরীক্ষা শেষ হয়েছে, এখন এই ভিডিওটা দেখার পরে, ঠিক আছে, এই ভিডিওটা দেখার পরে তোমার কাজ হবে কি ভাইয়া জানো? আপুরা সহ, ঠিক আছে, তোমার কাজ হবে তুমি হচ্ছে একটা খাতা নাও, একটা ব্ল্যাঙ্ক খাতা নিয়ে তুমি লিস্ট করো। কি লিস্ট করবা? অ্যাসেসমেন্ট লাগবে ভাইয়া, মূল্যায়ন। কি মূল্যায়ন? অল সাবজেক্ট। তুমি তো মানে আমি তো তোমার প্রিপারেশন সম্বন্ধে আমার কোনো ধারণা নাই, আমার কোনো ধারণা আছে? কোনো ধারণা নেই। তোমার প্রিপারেশন সম্বন্ধে তুমি যথেষ্ট জানো। যেরকম আমি আমার সময় দেখো, আমি সব থেকে বেশি ফাঁকিবাজি করে বেড়াইছি, ঠিক আছে, কিন্তু আমার হচ্ছে যখন টেস্ট পরীক্ষার পর আমি যে আমার যে প্রিপারেশন ব্যাচটা ছিল, যে প্রিপারেশনটা আমি নিছিলাম, তো সেখান থেকে মূলত আমার পড়াশোনাটা একটু বেশি ছিল। কিন্তু ওই পড়াশোনাটা যদি আমি আগে থেকে করে আসতাম না, যেরকম যে তোমাদের সামনে একটা সময় আছে, এই সময়টা থেকে যদি আমি ওইভাবে পড়াশোনাটা করে আসতাম না, তাহলে যে রেজাল্ট হয়েছে এর থেকে আর ভালো রেজাল্ট করতে পারতাম। তো পাস্ট ইজ পাস্ট। আমি যে জিনিসটা বুঝাইতে যাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে তুমি জানো তোমার ম্যাথের কোন কোন চ্যাপ্টার গুলা নিয়ে সমস্যা। তুমি ত্রিকোণমিতি বুঝো না, না পরিমিতি তোমার সমস্যা, না সাইন থিটা কস থিটার অঙ্ক তুমি বুঝো না, নাকি তোমার হচ্ছে যে লগারিদম তুমি বুঝো না, এটা আমার থেকে ভালো তুমি জানো। ম্যাথ প্লাস যারা হায়ার ম্যাথ আছো তারা, তুমি ফিজিক্সের গতি তোমার ধারণা নাই, তুমি হচ্ছে আর্কিমিডিজের সূত্র ভালো করে বুঝো না, এইগুলা সম্পূর্ণটাই তোমার উপর, ঠিক আছে? এটা তুমি জানো, আমি জানি না। তো এই বিষয়গুলো তুমি ফাইন্ড আউট করবা। আগে কি করবা ভাইয়া? ফাইন্ড আউট করবা। কি করবা? ফাইন্ড আউট করো। কি ফাইন্ড আউট করবা? যে তোমার কোন কোন জায়গায় সমস্যা, ঠিক আছে, কোন কোন বিষয়ে তোমার সমস্যা। ইন্ডিভিজুয়াল সাবজেক্ট লিখো এবং তুমি দেখো যে তুমি যখন এটা লিখবা না, তোমার ব্রেনের মধ্যে একটা পুশ দিবে। কি একটা, হয় ভালো পুশ দিবে না খারাপ পুশ দিবে, দুইটাই ইফেক্টিভ, দুইটাই তোমার জন্য ভালো ইফোর্ট দিবে। যদি তুমি দেখো তোমার ম্যাথের যে কয়েকটা চ্যাপ্টার আছে, প্রায় 16টা-17টা চ্যাপ্টার আছে, তো এই চ্যাপ্টার গুলোর মধ্যে তুমি লিখো যে তোমার কোনগুলাতে সমস্যা, তুমি কোন চ্যাপ্টার গুলো পারো না। যখন এই যে একটা তুমি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার যে লিখতে পারবা, তখন তুমি দেখতে পারবা যে আরে আমার ম্যাথের তো এই চ্যাপ্টার গুলা সমস্যা, তার মানে আমার এই অন্যান্য চ্যাপ্টার গুলো তো আমি পারি, আলহামদুলিল্লাহ আমি তো ভালো পারি। তখন তোমার ব্রেনের মধ্যে একটা ভালো পুশ আপ হবে, আমার এই কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, আরে বেশি তো চ্যাপ্টার বাকি নাই, আমি পারবো ইনশাআল্লাহ,
এই চ্যাপ্টার গুলো কভার করে ফেলবো যেহেতু। তারপরে দেখো অন্যান্য সাবজেক্ট, বায়োলজির ক্ষেত্রে আসো, তোমার বায়োলজিতে 14টা অধ্যায়, এই অধ্যায়ের মধ্যে তুমি ফাইন্ড আউট করো তোমার কোনটা সমস্যা। তুমি কোষ বিভাজন বুঝো না, মাইটোসিস মিওসিসের বিভাজন বুঝো না, দেখো হ্যাপ্লয়েড ডিপ্লয়েড টু এন এগুলা তুমি বুঝো না, ফাইন্ড আউট কর, লিখ তোর কোন কোন চ্যাপ্টার গুলা সমস্যা আছে, কোন কোন বিষয়গুলা, কোন কোন টপিক গুলা তুই বুঝিস না, ইন্ডিভিজুয়াল টপিক ধরে ধরে লিখবি, শুধু চ্যাপ্টার না টপিক ধরে ধরে লিখবি, ঠিক আছে? পড়তে হবে, তোর দ্বারা হবে না মানে তোর দ্বারাই হবে, তুই পারবি, তুই পারবি না মানে কেন পারবি না, তুই অবশ্যই তোকে পারতে হবে। তারপরে দেখো সোশ্যাল মিডিয়া, এই ভিডিওটাও তোমরা সোশ্যাল মিডিয়া দেখতেছো, তো এই সোশ্যাল মিডিয়াটা খুব বেশি থেকে বেশি অ্যাভয়েড করতে চলতে হবে, বুঝছো? এই সোশ্যাল মিডিয়া একমাত্র তোমার হচ্ছে স্টাডি রিলেটেড ছাড়া কোনো রকমের কাজ এখানে করা যাবে না। আরে 3 মাস তুই যদি তোর গার্লফ্রেন্ডকে মেসেজও না দিস, কোনো সমস্যা নাই ভাই, যায় আসে না, ওই দেখ ঠিকই পড়তেছে, তুই হুদায় প্যারা নিচ্ছিস, দরকার নাই তো, কোনো দরকার নাই। দিন শেষে তোর রেজাল্টটা যখন খারাপ হবে ভাই, ওই মায়াও তোরে ফোন দিয়ে কবে, হ্যালো ঠিক আছে তোমার তো রেজাল্ট এসে হাবিছে, শেষ, কিছুই না রে ভাই, রেজাল্টটা ভালো কর, সবাই তোরে নিয়ে হই হুল্লোড় করবে, মনে কর তোর মাথায় নিয়ে নাচবে, খালি এই রেজাল্টটা ভালো করে দে, বুঝছিস আমার কথা? এই যে স্টাডি রিলেটেড ছাড়া তোমার শুনো ওই থিঙ্কিং এ রাখতে হবে, যেহেতু এই ভিডিওটা তোমরা ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে দেখবা, একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকেই দেখবা, হয়তো আমার ভিডিওটা স্ক্রল করতে করতে পেয়ে গেছো, তো স্ক্রলিংটা কমাইতে হবে। তুমি দেখো তোমার ফোনের সেটিংসে যাই, তুমি দেখো তোমার স্ক্রিন টাইম কত, দিন শেষে দেখো তুমি কতক্ষণ ফোন ইউজ করছো, আর কতক্ষণ পড়ার টেবিলে তুমি বসছো, কতক্ষণ বইগুলা নিয়ে পড়ছো, এইটা চিন্তা করো। তাহলে ফোন স্ক্রলিংটা কমাইতে হবে, ফোনের স্ক্রিন টাইমটাকে কমাইতে হবে, আর সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করে চলতে হবে। ওই যে বললাম জাস্ট স্টাডি রিলেটেড, এখন তো পোলাপাই স্টাডি রিলেটেড ভিডিও দেখতে যায় কই থেকে কই চলে যায়, এই জন্য যখন একটা ক্লাস বা কোনো কিছু স্টাডি রিলেটেড কোনো ভিডিও দেখবা, সামনে ফোনটা রেখে সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখবা, ঠিক আছে? আমার এই ভিডিওটা যদি দেখো ওইভাবেই দেখবা, ঠিক আছে? প্রয়োজনে 2x স্পিড দিয়ে ভিডিও দেখো, ক্লাস করো। তোমরা তো তোমাদের যে বইগুলা বা তোমাদের যেই বইগুলা হচ্ছে সায়েন্সের সাবজেক্ট হোক, আদার্স অন্য সাবজেক্ট হোক, এভরিথিং মনে করো যে ওভারঅল অনেক সব বিষয়ে তো ধারণা হয়ে গেছে, তাই না? তো ক্লাসগুলা ওইভাবে করলেও তো কোনো সমস্যা হয় না, আমার কথা বুঝে আসছে? এখন এই যে ভাইয়া টেস্ট এক্সাম খারাপ হয়েছে, এখন কি করব? লাগা কামব্যাক, রিস্টার্ট, বুঝো নাই বিষয়টা? টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, ওই আগেই তো বললাম, ওই প্যানিকটাই মাথার মধ্যে রাখবি না, খারাপ হয়েছে পাস আসবে নিশ্চিত আছিস, কামব্যাক। তাহলে এখন এই যে তারপরে এই বিষয়গুলোতে আমি আস্তে আস্তে আসতেছি। তো এখন আমি যে কথাটা বলছিলাম যে কামব্যাক করো ভাই, ঠিক আছে? যখনই তুমি ডিমোটিভেটেড হয়ে যাবা, আবার কামব্যাক করো, আবার ফিরে আসো, বুঝছো আমার কথা? বুঝছো? এখন কথা হচ্ছে যে তারপরে দেখ, এই দুইটা বিষয় নিয়ে আমি পরে আলোচনা করছি। এখন প্রিপারেশনটা, ঠিক আছে? এখন প্রিপারেশনটা কিভাবে নিব ভাইয়া? এখন দেখো তোমাদের এই প্রিপারেশনটাতে একটু গলত থাকে, প্রিপারেশনটাতেই একটু কি থাকে, সমস্যা থাকে। এখন যদি তোমরা বলো যে ভাইয়া আমার তো টেস্ট পরীক্ষা খারাপ হয়েছে, আর এদিকে তো সময় আছে এখনো 4 মাস, দেখো তোমার হচ্ছে নভেম্বর মাস, এটা নভেম্বর মাস চলতেছে, প্রায় হচ্ছে তোমার নভেম্বর মাসের আমি যতক্ষণ ভিডিওটা দিব ততক্ষণ তোমার 15 দিন চলে যাবে, তো প্রায় ধরো নভেম্বর মাসের অর্ধেক চলে গিয়েছে, আর নভেম্বর মাসের বাকি সময়টুকু আছে। তো তোমাদের পরীক্ষা যেরকম 10-12 তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে, মনে করো যে 15 তারিখ যদি আমি ধরি, তাহলে 13-14-15 তারিখ এই 2-3 দিন তোমরা একটা রিল্যাক্স নিছো, বা আমি বলো তোমরা একটা রিল্যাক্স নাও, কারণ এর পরের যে তোমার পড়াশোনাটা শুরু হবে, তুমি সেই লেভেলে পড়াশোনা শুরু করতে হবে, কারণ তুমি টেস্টে অনেক প্রিপারেশন নিছো, টেস্টে অনেক বই পুস্তক পড়ছো, অনেক পেনিক নিছো মাথার মধ্যে, তো মাথাটার মধ্যে একটু রিফ্রেশ করতে হবে ভাই। সারাদিন পড়াশোনা করা কি ভালো মানুষের কাছে? না, ভালো মানুষের কাজ না। সারাদিন তোকে কেউ পড়তে বলেনি রে বাপ, কেউ পড়তে বলে নাই। আমি বলতেছি তুই প্রতিদিন, তো তেমন স্কুল নাই, তুই প্রতিদিন আসরের পর মাগরিব পর্যন্ত খেলাধুলা কর, বাইরে দৌড়ঝাঁপ করবি, দৌড়াবি, তারপরে ক্রিকেট খেলবি, ফুটবল খেলবি, খেলাধুলা করতে হবে। এই যে বডি ফিটনেস আমার তো নাই ভাই, আমি তো চিকন মানুষ, ঠিক আছে? বডি ফিটনেসটাও মানে ফিটনেসটাও ভালো রাখতে হবে, ঠিক আছে? মানে হেলথটাও ভালো রাখতে, এই দিকটাও লক্ষ্য রাখতে হবে,
ঠিক আছে, শরীরেরও তো একটা হক আছে ভাই, তাই না? তাহলে এখন যদি তোরা গা ছাড়ে দিস, গা ভাসায় দিস, আবার এখন 2 মাস পরে আছে তোর যখন আসবে কি বলে মানে রমাদান মাস যখন আসবে, তখন আসে কান্দাকাটি করবি কমেন্টের মধ্যে, ভাইয়া এই রমাদান মাস, এখন তো রমজান মাস চলতেছে, সামনে ঈদ, ঈদের পরে তো পরীক্ষা, আমার তো এইগুলা চাপের পড়া হয়নি, আল্লাহ আমি এখন কেমনে কি করবো, এই জন্য এখন থেকে বলতেছি, এখন থেকে পড়, ঠিক আছে? পড়া যায় যাতে কান্দাকাটি না করতে হয়, ভাইয়া রোজা আছি ভাইয়া, সারাদিন পড়াশোনা তো করতে মনে হয় না, এই বিষয়গুলোর জন্য না ফেস করিস। তাহলে প্রিপারেশনটা ওইভাবে নিতে হবে, যে কি বললাম, তুমি একটা খাতা নাও, খাতা নিয়ে লেখা শুরু করো, ইন্ডিভিজুয়াল একটা করে ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার প্লাস তোমার ইন্ডিভিজুয়াল একটা করে টপিক তুমি লিখো, যে টপিকগুলো তোমার সমস্যা, ঠিক আছে? ওই টপিকগুলো নিয়ে বসো, একটা রুটিন বানাও, ঠিক আছে? তোমার যেরকম নভেম্বরে 15 দিন আছে মনে করো, ঠিক আছে? তারপর কি ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, ঠিক আছে? এই যে মূল যে তোমার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মূল হচ্ছে 4 মাস, এই 4 মাসটাই হচ্ছে তোমার জীবনের হচ্ছে একদমই সোনালী সময়। নিজেকে মানে নিজের হচ্ছে নামটা মানুষের মধ্যে জানান দেওয়া, বা নিজেকে আরো ভালোভাবে তৈরি করা। দেখো তুমি প্রায় হচ্ছে তোমার হচ্ছে 10 থেকে 12 বছরের পড়াশোনা, এই 12 বছরের পড়াশোনায় কি করছো না করছো কেউ জানতে আসবে না। আমার এসএসসি পরীক্ষার সময়, এসএসসি পরীক্ষার রেজাল্টের সময় আমাকে কেউ আসে বলে নাই যে তুমি কি 5 এ জিপিএ 5 পাইছিলা, 5 এ বৃত্তি পাইছিলা, কেউ বলে নাই, ঠিক আছে? সবাই এসে জিজ্ঞাসা করছে, সবাই মেসেজ দিচ্ছে, সবাই ফোন দিচ্ছে, তোমার রেজাল্টের কি খবর, তোমার এসএসসির রেজাল্ট কি, এসএসসির রেজাল্ট কেমন? যখন রেজাল্টটার মনে করি যে জিপিএ 5, ঠিক আছে, যখন প্লাস মার্ক বা একটা ভালো রেজাল্ট যখন একটুর জন্য ছুটে যাবে না, তখন কি যে প্যানিকটা খাবি, আর কি যে একটা খারাপ লাগবে, মনে হবে যে প্রথম আসমান থেকে ধূপ করে মাটির মধ্যে পড়ে গেছিস, এরকম একটা ফিলিংস কাজ করবে তখন। যাতে ওই ফিলটা না আনতে হয়, যাতে সবাইকে গর্ব করে বলতে পারো যে হ্যাঁ আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে, এই জন্য এখন থেকে এফোর্টটা দিতে হবে। এখন থেকে এই 4 মাস সময়টাকে ভাই, এই 4 মাসটা খুব ভালোভাবে পড়াশোনাটা করিস, ঠিক আছে? তারপরে এসএসসি তে ভালো করা কি জরুরি? অবশ্যই জরুরি ভাই, এসএসসি তে ভালো করা মাস্ট জরুরি, অনেক জরুরি। কারণ এই এসএসসি তে তুমি যদি ভালো না করতে পারো, তোমার কিন্তু দেখো তারপরে পয়েন্টটা আমি লিখে রাখছি, যে পছন্দের কলেজ, ঠিক আছে? আমরা আমাদের ফ্রেন্ড গুলা মিলে অনেক চিন্তা ভাবনা করছিলাম যে আমরা একটা কলেজে ভর্তি হবো বা একসাথে থাকবো, মানে বিশ্বাস কর আমার কথাটা, আমরা যে 4-5 জন মিলে একটা এরকম প্ল্যান করছিলাম, একজনও আমরা একসাথে নেই, 5 জন 5 দিকে। কথাটা বুঝে আসছে তো? এই জন্য এই যে পছন্দের কলেজটা তখন কিন্তু ছুটে যাবে, তুমি পছন্দ করবো অন্য একটা কলেজে, তখন ওই রেজাল্টটা যদি একটু খারাপ হয়ে যায়, তোমার পছন্দের কলেজটা ছুটে যাবে। ইভেন তোমার এই এসএসসির মার্কটা তোমার হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রেও একটু হলেও কাজে দিবে, এই জন্য পড়তে হবে, এই জন্য ভালো রেজাল্ট করা জরুরি, এই জন্য এসএসসি তে ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? ভালো রেজাল্ট না, যেই সময়টা আছে এই সময়টার মধ্যে প্লাস কেন, ওই যে মানে তথাকথিত গোল্ডেন এ প্লাস পাওয়া সম্ভব, এই জন্য এফোর্ট দাও। কেউ যদি বলে যে ভাই আমার এখনো পড়াশোনা হয় নাই, তোর জন্য উপযুক্ত সময় আছে প্লাস পাওয়ার, পড়, নিজে বেশি এফোর্ট দাও, ঠিক আছে? নিজে বেশি পড়তে হবে, সেলফ স্টাডির টাইম বাড়াইতে হবে। এখন তো দেখবি যে সময় তো অনেক বেশি আছে, কেমিস্ট্রি একটা প্রাইভেট নিব, বায়োলজি আর একটা মেডিকেলের ভাইয়ার কাছে পড়বো, ম্যাথ হায়ার ম্যাথ আর একটা প্রাইভেট নিব, পদার্থ একটা প্রাইভেট নিব, বাংলা ইংলিশ আর একটা পড়বো। এরকম যদি 14 জায়গার বেড়াইস না, 14 জায়গার যদি পানি খায় বেড়াইস, মনে কর যে তোর সারা দিনের মধ্যে তুই যদি প্রায় 14 জায়গায় যদি প্রাইভেট পড়িস, কোচিং করিস, ওই 14 ঘন্টাতে তোর জীবনটা থেকে গেল। এটা মানে পড়লা ঠিক আছে, কিন্তু তুমি বাড়ি আসে 2 ঘন্টা পড়তে পারবা? বা বাড়ি আসে তুমি কি আদৌ ইফোর্টটা দিলা? তোমার ওই 7-8 ঘন্টাই তো মানে লস প্রজেক্ট। ওই বিষয়টা আস্তে আস্তে শেষে দেখো, স্টাডি প্লেস ক্লিন, এই যে তুমি যে জায়গাটায় পড়াশোনাটা করবা না, ওই জায়গাটার হচ্ছে প্লেসটা বা ওই জায়গাটার স্থানটা সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করবা। তোমার পড়ার টেবিলটাও যাতে পরিষ্কার থাকে, একদম সোজালো গুছালো থাকে, তাহলে তোমার পড়াশোনার প্রতি অ্যাট্রাকশনটা বৃদ্ধি পাবে, তুমি পড়াশোনাটা ভালোভাবে করতে পারবা ভাইয়া। আর যদি মনে করো যে অনেকগুলা বই, 14,000 বই যদি সামনে রাখো, তাহলে কিন্তু হবে না। তোমার যেই বইগুলা দরকার, যেগুলা প্রয়োজন, তুমি সেগুলাই পড়ো, তুমি সেগুলাই তোমার পড়ার টেবিলে রাখো, এবং তোমার পড়ার আশেপাশের সারফেস এরিয়াটা যে আছে, এই এরিয়াটাও ক্লিন অ্যান্ড ক্লিয়ার রাখবা, ঠিক আছে? বেশি থেকে বেশি ভাইয়া নিজে পড়ো, মানে একটা টিউটরের বেশি না, একটা কোচিং এর বেশি না, একটা কোর্সেরও বেশি না, ঠিক আছে? বুঝছো আমার কথা? অমুক ভাইয়ার কোর্স, তমুক ভাইয়ার কোর্স নেওয়ার দরকার নাই। এসএসসি লেভেলে অত আপার লেভেলে পড়াশোনা নেই, অল্প একটু পড়লে
ভালোভাবে মনোযোগ সহকারে পড়লে ঠিক হয়ে যাবে। দেখো হেলথ ঠিক রাখতে হবে, যে হেলথ মানে স্বাস্থ্যটা ভালো রাখতে হবে, এই জন্য ভালো খাবার। খালি সারাদিন পড়বো ভাইয়া, সারাদিন পড়ে টরে একদম উল্টাই ফেলাবো, না না, খাইতে হবে, ভালো ভালো খাইতে হবে, না খাইলে তো পড়তে পারবি না রে। ভালো খাইতে হবে, আপেল খাইতে হবে, আঙ্গুর খাইতে হবে, ঠিক আছে না, ডালিম খাইতে হবে, বেদানা খাইতে হবে, মালটা খাইতে হবে, সব খাইতে হবে, দুধ খাইতে হবে, বুঝিস নাই? আরে খেজুর খাইতে হবে, ভালো ভালো যে খাবারগুলো, এই খাবারগুলো খাইতে হবে, তাহলে হেলথটা ঠিক থাকবে, ঠিক আছে? এই জন্য খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই ঠিক রাখবা। সকাল বিকাল রাত একদম সুন্দরভাবে টাইম টু টাইম খাবা, তাহলে হেলথ ঠিক রাখতে হবে। তারপরে আসো ভাইয়া, যারা ইসলাম ধর্মাবলম্বী আছো তারা ভাইয়া নামাজটা ঠিক রাখিও, নামাজ পড়িও, ঠিক আছে? নামাজ পড়লে হবে কি, তোমার হচ্ছে মাইন্ডটাও ফ্রেশ থাকবে, তোমার মস্তিষ্কটা অতি দ্রুত কাজ করবে, এবং আল্লাহ তাআলার প্রতিও তোমার ইবাদতটাও ভালো হবে, ঠিক আছে? সালাত ঠিক রাখিও আর কি, নামাজ পড়িও, ঠিক আছে? অনেকেই কেউ রাতে পড়তে ভালোবাসে, কেউ দিনে পড়তে ভালোবাসে, তোমার যেটা ভালো লাগে ভাইয়া, ঠিক আছে? তবে আমার হচ্ছে নিজস্ব একটা প্রেফার বা নিজস্ব একটা সাজেশন থাকবে, সেটা হচ্ছে যে তুমি বেশি রাত না জেগে, ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে যেয়ে শেষ রাতে উঠার চেষ্টা করো। যদি পারো, আল্লাহর রহমত যদি থাকে ইনশাআল্লাহ, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করিও ভাই, যদি পারো। আর যদি না পারো, অন্তত পক্ষে তোমার যারা ইসলাম ধর্মাবলম্বী আছে, তোমরা ফজরের জামাতটা সালাতের সাথে মানে জামাতের সাথে সালাতটা আদায় করিও। আর যারা আমার প্রিয় ছোট বোনরা আছো, তোমরা অবশ্যই, তোমরা তো আর মসজিদে জামাত পড়তে পারবে না, তোমরা বাড়িতেই পড়ে নিবা, ঠিক আছে? আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছো, তোমরা তোমাদের ধর্ম যে বলে ওই অনুযায়ী তোমরা ইবাদত করিও ইনশাআল্লাহ। এক্সারসাইজ করতে হবে, ওই যে বললাম একটু, মানে সারাদিন পড়াশোনা করলে হবে না, একটা সময় রাখবা বিকাল টাইমটাতে, বা একটু মানে দৌড়াদৌড়ি বা একটু খেলাধুলা, ফুটবল ক্রিকেট খেলবা, ঠিক আছে? তাহলে তোমার হচ্ছে শরীরটাও ঠিক থাকবে, মজবুত থাকবে। খালি সারাদিন ফ্রি ফায়ার মার 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 করিস না, এগুলা বুঝছিস? সারাদিন ফ্রি ফায়ার খেলিস না, নাহলে বাস খাবি, পরীক্ষা হলে সেই বড় একটা বাস খাবি, একলা বাস। একটা টিউটর, একটা কোচিং, একটা কোর্স, একের বেশি না, অনেকগুলা টিউটর রাখার দরকার নাই, ঠিক আছে? তুমি তো অবশ্যই একটা না একটা কোচিং প্ল্যাটফর্মে তুমি ভর্তি হইছো, মানে অফলাইনে, ঠিক আছে? ওই কোচিং এ রেগুলার যাও, রেগুলার যে অবশ্যই প্রতিদিন পরীক্ষা হয়, পরীক্ষাগুলো সুন্দরভাবে দাও। তোমার প্রতিদিন যে পড়াটা দেয়, ওই পড়াটা তুমি বাড়িতে আসে একদম কাভার করো, মানে তুই আর তোর পড়াশোনা একদিক, ঠিক আছে, আর হচ্ছে তোমার পুরা দুনিয়া আরেক দিক। পড়াশোনাটা মানে তোমার যেই পড়াটা থাকবে, ওই পড়াটা তোমার ক্লিয়ার করতেই হবে, মাস্ট। আমার কথা বুঝে আসছে? মাস্ট ওইটা ক্লিয়ার করে তুমি হচ্ছে কোচিং এ একটা ভালো পরীক্ষা দাও। আর কোচিং এ তো শেষে তোমার মডেল টেস্ট হবে, কোচিং এর পরীক্ষাগুলো ভালোভাবে দিবা। আর যদি কোনো অনলাইন প্ল্যাটফর্মে কোর্সের সাথে যুক্ত থাকো, তুমি একটা কোর্স করো, ঠিক আছে? আর যদি মনে চায়, দেখো আমরা হচ্ছে এসএসসি দাখিল 2025 ব্যাচের জন্য এক্সাম রিভিশন প্রোগ্রাম, একটা প্রোগ্রাম আমাদের চলতেছে, মাত্র 99 টাকার একটা প্রোগ্রাম। এখানে রেকর্ডেড ক্লাস থাকবে, প্লাস এক্সাম থাকবে। যদি মনে চায় যে আসবা, তাহলে আসো, কোনো সমস্যা নেই। ভিডিও ডেসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে, ইভেন তুমি যে কোনো বিষয় নিয়ে আমাদের সাথে আলোচনা করতে পারবা। তারপর হচ্ছে অফলাইন মডেল টেস্ট। অফলাইন অবশ্যই মডেল টেস্ট দিবা, খালি অনলাইন উপযোগী হলে হবে না, অবশ্যই অফলাইনে মডেল টেস্টটা দিতে হবে। অফলাইনে যখন তুমি পরীক্ষা দিবা, তখন হচ্ছে তোমার প্রতিযোগী অনেক থাকবে, ইভেন তুমি হচ্ছে তোমার পরীক্ষার একটা ফ্লেভার সেখানে পাবা, যে পরীক্ষায় কিভাবে লিখবা ওই সম্বন্ধে একটা ইয়া পাবা। অবশ্যই তোমরা যে অফলাইনে কোচিং সেন্টারগুলোতে ভর্তি হও, সেখানে তো পরীক্ষা দিবা। একটা চ্যাপ্টার শেষ হয়েছে কেমনে বুঝবো ভাইয়া? একটা চ্যাপ্টার যে তোমার শেষ হয়েছে, এটা তুমি কেমনে বুঝবা? দেখো, একটা চ্যাপ্টার যখন শেষ হবে, ওই চ্যাপ্টারের উপর যে সিকিউ, বোর্ডের যে সিকিউ এবং এমসিকিউ গুলো আছে, ওগুলা তুমি ক্লিয়ার করে ফেলবা। দেখো, ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই বোর্ড, BOARD বোর্ড না, বোর্ড সিকিউ বা বোর্ড কোয়েশ্চেন, মানে এক কথায় বোর্ড কোয়েশ্চেন, এমসিকিউ সিকিউ মানে হচ্ছে তোমার বিগত সালের সকল বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালাইসিস করো, বোর্ড কোয়েশ্চেন গুলো দেখো, তোমার ওই চ্যাপ্টারটার উপর নিজে নিজে পরীক্ষা দাও, ঠিক আছে? নিজে নিজে হচ্ছে ওই চ্যাপ্টারটা নিয়ে বসে যে বোর্ডে যে এমসিকিউ গুলো আছে, ওগুলা প্র্যাকটিস করো, সিকিউ গুলা লিখো, সিকিউ গুলা প্র্যাকটিস করো, ঠিক আছে? সিকিউ গুলা হচ্ছে তোমার 17-18 মিনিটে দেওয়ার চেষ্টা করো, তাহলে হবে কি, তুমি পরীক্ষার হলে টাইমটা ম্যানেজ করতে পারবা। এই যে ঘুম ভাইয়ারা, ঘুমটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য, অনেক গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে তোমার হচ্ছে ব্রেনটাকে হচ্ছে কি করবে, চার্জ করবে, ঠিক আছে? এই জন্য ঘুম দরকার। আমি কি বলছি এখানে, 6 থেকে 8 ঘন্টা মাস্ট, ঠিক আছে? কারো 6 ঘন্টা সাইকেল আছে, কারো 7 ঘন্টা, কারো বা 8 ঘন্টা, ঠিক আছে? তো এই 6 থেকে 8 ঘন্টা অবশ্যই ঘুমাবা, বুঝছো? এটা মাস্ট। তারপরে আর যে বিষয়গুলা, আর কয়েকটা বিষয়, এই যে দেখো, এখন থেকে কিন্তু তোমার হচ্ছে বাংলা, BGS, ICT, ইসলাম, এই সাবজেক্ট গুলাতেও প্যারালাল
রাখতে হবে, মানে প্যারালাল আকারে হচ্ছে সমান্তরাল ভাবে সায়েন্সের সাবজেক্ট গুলো যেরকম পড়তেছে বা আদার্স যারা আর্টস কমার্স আছে যারা ওই সাবজেক্ট গুলো পড়তেছে, এই যে বাংলা বিজিএস, যেহেতু বিজিএস তো সায়েন্সের সাবজেক্ট, তো এই সাবজেক্ট গুলো তো ওইভাবে ফোকাস রাখা, ঠিক আছে। এখন থেকে যে শুনো, এ প্লাস মিস যায় এই বাংলাতে এ প্লাস মিস যায়, মিস, তারপরে হচ্ছে তোমার বিজিএস এ এ প্লাস মিস যায়, আমার নিজের এ প্লাস ছিল না বিজিএস এ, আইসিডি তে থাকে, ইসলামে অনেকের এ প্লাস মিস যায়। তো এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, নাহলে কিন্তু ওই যে তথাকথিত গোল্ডেন পাবা না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আমি এই কথায় যেন শুনেছি কারো কাছ থেকে, কোনো এক বড় ভাইয়ের কাছ থেকে হয়তো, ব্যর্থতার দায় শুধুমাত্র তোমার নিজের, তবে সফলতার দায়ভার সবার। একটা কথা জানিস, তুই ব্যর্থ হবি না, এটার দায়ভার একমাত্র তোর। সফলতা অর্জন কর, এর দায়ভার সবার, এর দায়ভার ভাইয়া সবার, বুঝছিস, সবার। ওই সফলতা অর্জন করবি তো মানে তোমার যে বাবা মা আছে, তোমার বাবা মা বলবে আমার ছেলে অমুক, বা আমার ছেলে এরকম ভালো রেজাল্ট করেছে, গোল্ডেন জিপিএ 5 পাইছে। তোমার কোচিং এর ভাইয়া বলবে আরে আমার কাছে পড়ছিল, আমার ছাত্রটা আজকে বা আমার ছাত্রীটা আজকে ভালো রেজাল্ট করেছে। তোমার কোচিং এর যে স্টাফ বা কোচিং, যেই কোচিং থেকে তুমি পড়ছো সেখানেও তালিকায় তোমার নামটা লেখা থাকবে যে আমাদের কোচিং থেকে পাস করছে। বা তুমি যেই ভাইয়ার কাছেই করতা বা যেই ভাইয়ার কোর্স করতা, ওই ভাইয়াও খুশি হবে, ওই ভাইয়াও হচ্ছে সফলতা নিবে যে আমাদের কোর্সে ছিল, ঠিক আছে। কিন্তু তুই ব্যর্থ হ, এ প্লাসটা ছুটে যাক, নিজের বাবা মাও বলবে, ঠিক আছে, নিজের বাবা মাও তোমার রেজাল্টের কথা মানুষের সামনে বলতে মানে দ্বিধাদ্বন্দ্বে ভুগবে, বুঝছো, বলতে চাইবে না। তবে এটা সত্য কথা যে বাবা মারা তো চায় যে ছেলে সন্তানেরা একটু ভালো রেজাল্ট করুক, এই জন্য ভাই বাবা মার মুখে হাসি ফুটা, ঠিক আছে, এখন থেকে পড়াশোনাটা কর। তবে খেয়াল রাখবি যে ব্যর্থতার দায় শুধুমাত্র তোর, এই তোর ব্যর্থতার দায় তোর কেউ নিবে না, তোর কোচিং এর ভাইয়াও নিবে না, তোর যে প্রাইভেট টিউটর তিনিও নিবেন না, তোমার স্কুলের স্যাররাও নিবেন না, কিন্তু সফলতা হলে সবাই নিবে। এসএসসি 24 এর গ্রাফটা আমি দেখাইতে চাইছিলাম, তো এটা পরে দেখাইতেছি, পছন্দের কলেজ ছুটে যাবে, এটা নিয়ে কথা বলছি। আরেকটা বিষয় আমি যেটা সবার শেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে তোমার 99 হইতো, এটা আমি 90% লিখছি, 99% মানে বুঝছিস, 99% প্রিপারেশনটা নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবি, যাতে যে কোশ্চিনটা দিবে এই কোশ্চিনটার 100-তে 99% যাতে তুমি একাই সলভ করতে পারো, কারো হেল্প না লাগে, একাই যাতে 99%। এই জন্য বলতেছে 99% প্রিপারেশন নিস। ভাই শুন, তোর যেই বন্ধুটা আজকে তোকে বলতেছে না বন্ধু তোকে আমি লিখে দিব, লিখে, ভাই পরীক্ষার হলে ওটা থাকে না। আমারও এক ফ্রেন্ড বলছিল লিখে দিব তোকে, লিখে, কিন্তু মানে লিখে তো দেওয়ার দূরের কথা, বুঝছো, আমি যদি একটু ওর কাছ থেকে যদি একটু বুঝাই নিতে যাচ্ছিলাম, ঠিক আছে, ও বলতো আমারে তো পাস মার্ক উঠে না, এরকম কথা বলে, কিন্তু রেজাল্টের পরে দেখি ওই হালার মনে করো যে ওই সাবজেক্টে 95% মার্ক, 95%। সো ওসব আলগা পিরিতওয়ালা বন্ধু বান্ধবের মানে বন্ধু বান্ধবের উপর করে ভরসা করে পরীক্ষার হলে যাইস না। এই জন্য বলতেছি 99% প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করবা, বুঝছো। তো এই ছিল হচ্ছে তোমার হচ্ছে পূর্ণাঙ্গ একটা হচ্ছে রড ম্যাপ, ঠিক আছে। আর এসএসসি 24 এর যে গ্রাফটা, ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, এটা গুগল থেকে দেখে নিও যে কয়জন পরীক্ষা দিয়েছিল আর কয়জন প্লাস পাইছিল, কয়জন পাস করেছিল, এটা একটু নিজেরাই দেখে নিবা, ঠিক আছে। আর ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আমি জানি, প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তো এই যে কথাগুলা যে বললাম ভাইয়া, এতগুলা যে কথা বললাম, এক্সাম বেশি করে দিতে হবে অবশ্যই, যাতে তোমার বোর্ড পরীক্ষায় তুমি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারো। এই জন্য এক্সাম মাস্ট, বেশি বেশি করে এক্সাম দিস, তাহলে মানে বোর্ড কোশ্চেন বেশি বেশি সলভ করবি। চ্যাপ্টার ওয়াইজ সিকিউ টাইপ গুলা দেখবি, যে একটা চ্যাপ্টার থেকে কিন্তু সব বিষয় থেকে সিকিউ আসে না, যে মেইন বিষয়গুলা থেকে তো বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে দেখো, ওই বিষয়গুলা থেকে ওই বিষয়গুলা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পরীক্ষার হলে কমেন্ট পাবা। তো এই ছিল আমাদের পরিপূর্ণ একটা গাইডলাইন, পরিপূর্ণ একটা রোড ম্যাপ। তোমার এই যে নভেম্বর থেকে যে এপ্রিল পর্যন্ত যে আমি 4 মাস, মূল যে 4 মাসটা ধরছি, এই 4 মাসটা তুমি নিজের মতো করে একটা রুটিন করে নাও, নিজের মতো করে, যে তুমি তোমার যে সমস্যা সাবজেক্টগুলো যে বের হইছে, যেগুলা তোমার সমস্যা, যেগুলো এখনো পড়া হয়নি, এইগুলা তুমি কতদিনের মধ্যে শেষ করতে চাও। অবশ্যই ভাইয়া, তোমার হচ্ছে নভেম্বর তো চলে যাচ্ছে, এই নভেম্বরের 15 তারিখের মধ্যে একদম 50% সমস্যা সলভ করে ফেলবা। আর ডিসেম্বরের মধ্যে যাতে তোমার
সিলেবাস নিয়ে কোনো প্যারা না থাকে, সবগুলা যাতে কাভার হয়ে যায়, মানে সব সমস্যার যাতে সমাধান হয়ে যায়। জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা উড়া ধুরা রিভিশন দিব, পরীক্ষা দিব আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ। একদম এপ্রিলে যায় এসএসসি পরীক্ষায় সেই লেভেলের একটা কপ দিয়ে চলে আসবো, একদম রেজাল্টের দিন সেই রেজাল্ট খাসির কলিজা, বুঝছিস? তো আজকের ভিডিওর এই ছিল আমার সম্পূর্ণ আলোচনা ভাই, ঠিক আছে। আমি আবারও বলছি, ভুল ত্রুটি মার্জনীয়। এই যে পরিপূর্ণ একটা গাইডলাইন রোডম্যাপ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, ইনশাআল্লাহ এটা ফলো করে চলিও। যেহেতু লাইভ বড় হয়ে গিয়েছে, এই ভিডিওটা বড় হয়ে গেছে, তোমরা 1.5x স্পিডে দিয়ে দেখলেও এটা অনেকখানি মানে পুরাটাই বুঝতে পারবা, ঠিক আছে। তো ঠিক আছে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।